নমস্কার বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো অশরীরী। যারা যারা আরও ভয়ানক ভূতের গল্প পেতে চাও বা আরও বেশি নিজেকে ভয় পাওয়াতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা যত নতুন নতুন ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। তো চলুন মনোযোগ দিয়ে গল্পটি শোনা যাক। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করার দেখাশোনা করার জন্য? আমি আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো, আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে কিছু ঘর আছে, সেখানেই আমরা থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, আছে তো। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন আমাকে। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ স্যার, আছে তো। তবে বুঝতেই তো পারছেন, গ্রাম অঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এক্ষুনি চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলেন। বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে খাবে কি? এরকম ব্যাপার জানলে তো আসার সময় খাবার কিনেই নিয়ে আসতাম। অনিল বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দেবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঠার কষা মাংস আর একটু গরম করা পানি। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, আমি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা, সেটা তোমাকে দেখতে হবে। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার তো প্রচুর খরচ। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা করা হয়েছে। বাড়ির ভিতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হয়েছিল যেন সত্যিই জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজন। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সপের বিছানা পাতা, তার সাথে বালিশ, কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটাও জ্বলছে। এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলা লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনিটি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে খুলতে গেলে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরের ভিতর থেকে। তৎক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবে বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি যে এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিং টেবিলে খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো।
বিছানায় বসে কি আর খাওয়া যায়? তাহলে চলুন স্যার। বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপর। বলল, এটা খুললো কে? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ওই বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বাড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল, পাতা মনে হয় একসাথে ৩০ লোক বসে খেতে পারবেন। তবে এত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো গোছানো রয়েছে। ওরা দুজন এসে মুখোমুখি বসতে সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া দাওয়া তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতেই বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু পরে পানীয়র গ্লাস চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে, জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও যদি করতে, তাহলে আরও আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওই সব দেখার সুযোগ ঘটলো না। হ্যাঁ, এটা বেশ বলেছ, কিন্তু আগে যদি বলতে তাহলে হতো, এখন কি আর হবে? সুব্রতকে বললেই হয়তো হতো। কিন্তু ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয়? না, আমার তো মনে হয় না। আহা, ওই চম্পা না কে যেন, ওই হয়তো আসতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরে আলো নিভে গেল। রাজ বললেন, যা, লোডশেডিং হয়ে গেল। সুব্রত তো আগেই বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে ২-৩টে মোমবাতি আনিয়ে রাখতাম। ঠিকই বলেছ, এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তবে তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো। জানতাম না তো। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দটা? ওই শব্দ কোথায়? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যা পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনের এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎসটা কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখ ঘেঁষে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়েও জিজ্ঞেস করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতেই টের পেল ওর নিজের আওয়াজ এত চেষ্টার পরেও কেঁপে উঠল কেন। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছো, তোমাদের মনে পড়ছে না। আচ্ছা, সে কথা বাদ দাও, তোমরা কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমার আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেও দিলে। কি সব বলছো আজগুবি কথা? আমরা তোমাকে চাইনি তো। চেনো না? তোমাদের রক্তে আছে নারীর নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাকে পৃথিবী থেকে হাফিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো তোমাদের শরীরে বয়ে চলছে। তাই তো এতদিন পরেও বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল তোমাদের। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে দিল দুজনের গলার লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোর সুযোগ পর্যন্ত পেল না। সুব্রত, সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙ্গুলের চাপ বেড়ে চলল গলার ওপর। অনির্বাণ আর রাজ দুজনেই কথায় আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু
গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পর দুজনেই ছড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পর পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দেহ দুটি। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে আসলো কিভাবে। আজকের গল্পটা এই পর্যন্তই। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা অনেক ভয়ানক ভয়ানক ভূতের গল্প আনার চেষ্টা করছি আপনাদের জন্য। নমস্কার।